গল্পের অষ্টম পর্বতে আমরা দেখতে পাই ইউরিয়ন মন খারাপ করে বসে থাকার পর তারপর সে মেট্রো স্টেশনের দিকে একা আসতে থাকে আর সেখানে চলে আসে ডিটেকটিভ কিম। তাকে দেখে সে অনেকটা অবাক হয়ে যায়। তাকে জিজ্ঞেস করে আপনি কেন এখানে এসেছেন। ডিটেকটিভ কিম বলে তুমি যে কাপড়টি দিয়েছো সেটা ডিএনএ টেস্ট রিপোর্ট চলে এসেছে, যেটা একটা মেয়ের স্কার্ফ ছিল। তারপর সে রিপোর্টটি দেখতে থাকে। ডিটেকটিভ কিম বলে মেট্রো স্টেশনে গোস্ট কেসে ভিকটিমদের সাথে ডিএনএ টেস্ট করেছি, কারোর সাথে কোনো ম্যাচ করেনি। আর ক্রিমিনাল ডেটাবেজও আমরা খুঁজেছি কিন্তু কারোর সাথে ম্যাচ করতে পারিনি। এই রিপোর্টটি এখন কোনো কাজে আসবে না তোমার। সে বলে আচ্ছা ঠিক আছে। তারপর ডিটেকটিভ কিম তাকে মেট্রো টানেলের ভিতরে ঢোকার জন্য তাকে সেফটি জ্যাকেট দেয়। তারপর তারা দুজন মেট্রো টানেলের ভিতর গোস্টকে ধরার জন্য ঢুকে পড়ে। ইউরিয়ন ডিটেকটিভ কিমকে বলে মেট্রো টানেলের ম্যাপে যে সুড়ঙ্গ নিখোঁজ আছে সেটা আমাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে। তারপর তারা দুজন ওই টানেলের দিকে চলে যায়। ইউরিয়ন বলে ডেড বডিগুলো এই রাস্তা দিয়ে নিয়ে যায় সে ভিকটিমদের সাথে অনেক চেষ্টা করে লোহার দরজাটি সে ভেঙে ফেলতে সক্ষম হয়। তার লোহার দরজাটি ভাঙা দেখে সে অনেক অবাক হয়ে যায়, কারণ সে অনেক চেষ্টা করেও সেটা খুলতে পারেনি। তারপর তারা দুজন সেই সুড়ঙ্গ দিয়ে ভিতরে ঢুকে পড়ে, যেটা অনেক ভয়ঙ্কর ছিল। চারিদিকে শুধু অন্ধকার। তারা দুজনেই অনেক ভয় পাচ্ছিল আর আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছিল। তারপর তারা একটা গেট দেখতে পায়, যেটি দেখে দুজনেই তাড়াতাড়ি করে সেখানে যায়, কিন্তু গেটটিতে তালা লাগানো ছিল। ইউরিয়ন ডিটেকটিভ কিমকে বলে যদি আমরা এই গেটটি ভেঙে ফেলি তাহলে ভিতরে কিছু না কিছু অবশ্যই পাবো। তার কথা শুনে সে গেটটি ভাঙার চেষ্টা করে, কিন্তু গেটটি ভাঙতে পারে না কোনোভাবেই। অপরদিকে মেট্রো টানেলের গোস্ট এখন তার নেক্সট টার্গেট সেই মেয়েটি যে মেট্রো স্টেশনে এসে বেঁচে গিয়েছিল। তার ওয়ালেটের মাধ্যমে সে তার পরিচয় আইডেন্টিটি দেখতে পায়। পরের দিন মেট্রো স্টেশনের অফিসে চলে আসে গোসিওক। হাসতে হাসতে সে অফিসে আসে। তার মনে মনে ভাবতে থাকে ইউরিয়নকে ছাড়া আজকে আমার অফিসের প্রথম দিন। আর আসার পথে একটা ক্রিমিনালকেও সে ধরে নিয়ে আসে। তার কেস ফাইল সে করতেছে আর মনে মনে ভাবতেছে না জানি কতদিন হয়ে গিয়েছে আমার চোখের সামনে আমি ক্রিমিনাল দেখি না। উপর থেকে এই ক্রিমিনালের কাছে না আছে চাকু, আর তাকে ধরার জন্য আমাকে কোনো হ্যান্ডকাপও ব্যবহার করতে হয়নি। তারপর পুলিশ স্টেশনে দৌড়ে একজন ভিকটিম এসে বলে সিসি ক্যামেরা চেক করার জন্য। গোসিওক উঠে এসে বলে তোমার কি সমস্যা আমাকে বলো। সে বলে দেখেন স্যার আমার মুখে ও হাতে কি হয়েছে, সকালবেলা কেউ আমাকে এসে আচমকা মেরেছে মেট্রো স্টেশনে। তারপর সে সবার কেস নিয়ে সবাইকে পাঠিয়ে দেয় আর মনে মনে বলে এইসব কেসগুলো আমি ভায়োলেন্স ক্রাইম ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিয়েছি। ইউরিয়ন না থাকার কারণে কোনো কেসের পিছে আমাকে আর ছুটে যেতে হয় না। সব কেস অন্যান্য ডিপার্টমেন্টে সে ট্রান্সফার করে দিতে থাকে, যার কারণে সে অনেক বেশি খুশি হয়ে যায় যে আগের মতো সে সবকিছু ফিরে পেয়েছে। আর সে ভাবতে থাকে ইউরিয়ন সে চলে যাওয়ার পর অফিসে কতটা শান্তি ফিরে এসেছে, আর এই শান্তিটাই আমার অনেক বেশি পছন্দ। তারপর সেখানে আশ্চর্যজনক ভাবে চলে আসে চিপগং। তাকে দেখে অফিসে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। চিপগং দৌড়ে এসে গোসিয়েকের কলার ধরে আর তাকে বলে তুমি কি জানো আমি 24 ঘন্টা ধরে এখন পর্যন্ত ঘুমাতে পারিনি, আর তুমি তোমার নিজের জীবন বাঁচানোর জন্য আমাকে কেন ফাঁসিয়ে দিয়েছো। সে এতটা পাগল সেটা আমাকে বলনি কেন। চিপগং ইউরিয়নের সাথে সারা রাত কাজ করেছে, যেটা অনেক পুরো পাগল বানিয়ে দিয়েছে। গোসিক তাকে জিজ্ঞেস করে ইউরিয়ন কোথায়। সে বলে আমি তাকে দেখেছি, সে এক বিল্ডিং থেকে অপর বিল্ডিং এ লাফ দিচ্ছিল, তারপর আমি ওখান থেকে ভেগে চলে এসেছি। আসলে চিপগং অনেক ভয় পেয়ে গিয়েছে তার সাথে কাজ করে। গোসিক তাকে ভয় দেখিয়ে বলে আপনি তার সাথে কাজ করতেছেন, এমন হতে পারে আপনি ক্রিমিনালের হাতে মার খেয়ে 10 থেকে 15 সপ্তাহ হসপিটালে থাকতে পারেন, তাই নিজের সব থেকে বেশি খেয়াল রাখবেন। তারপর সেখানে চলে আসে ইউরিয়ন। তাকে দেখে অফিসের সবাই বেশি আশ্চর্য হয়ে যায় আর সবাই লুকিয়ে পড়ে। তার ফেস দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর গোসিওকের টিমের সদস্যরা অফিস রুম থেকে বের হয়ে চলে যেতে লাগলে সেই সময় চিপগং তাকে বলে আমাকে ছেড়ে দাও তুমি। ইউরিয়ন তার কাছে গিয়ে তার পিঠে সে থাবড়াতে থাকে, যেটা দেখে বাকি টিমরা অনেক ভয় পেয়ে যায়। তারপর তারা অফিসে যেগুলো রেগুলার কাজ করে থাকে সবাই সেগুলো করতে থাকে। এখন তারা দুইজন দুই টিমে কাজ করতেছে। তারপর সবাই চলে যেতে লাগলে সেই সময় গোসিওক আসে। একজন অপরজনের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। এখানে আপনাদেরকে বলে দেই গোসিওক মর্নিং শিফটে সে কাজ করতেছে আর নাইট শিফটে কাজ করতেছে ইউরিয়ন। দুইজনই দুই টিমে কাজ করতেছে। গোসিওক সে তার কাজে বের হয়ে চলে গেলে ইউরিয়ন দেখতে পায় সে তার মোবাইল রেখে গিয়েছে অফিসে। তারপর তার মোবাইলটি হাতে নিলে ইউরিয়নের অতীতের ভয়েস মেসেজটি তার মোবাইলে আসে। তারপর সে ভাবে এখন তাহলে ভয়েস মেসেজটি ডিলিট করতে হবে, কারণ আগে সে শুধুমাত্র মেসেজটি ডিলিট করতে পেরেছিল। তারপর সে গোসিওকের কাছে আসে আর তাকে বলে আজকে মনে হয় এখানে একটা ছোট কনসার্ট হবে। সে বলে তুমি এখানে কি করতেছো। ইউরিয়ন তাকে জিজ্ঞেস করে আপনার বার্থডে ডেট কবে, যেটা শোনার পর সে অনেক অবাক হয়ে যায়। তাকে বলে তোমার এসব জানার কোনো প্রয়োজন নেই। তারপর সে ওখান থেকে চলে যায়। অপরদিকে বেকারি শপের ভিতর প্রতিবন্ধী একটি ছেলে কোনো কিছু বানাতে গেলে তার বাবা তাকে বাধা দেয়, বলে এসব না বানানোর জন্য। সেই সময় সেই জায়গায় চলে আসে গোসিওক আর তাকে ফলো করে চলে আসে ইউরিয়ন। তখন
তাকে বলে তুমি কেন আমার পিছনে পিছনে আসতেছো। তারপর আবার তাকে জিজ্ঞেস করে স্যার আপনার বার্থডে ডেট কবে। গোসিয়ক রেগে তাকে বলে তুমি কেন এসব নিয়ে কথা বলতেছো। এসব কথা শুনে তার অনেক মন খারাপ হয়ে যায়। সেই সময় প্রতিবন্ধী ছেলেটি আটা নিতে গেলে তার মাথার উপর পড়তে লাগলে তাকে বাঁচানোর জন্য দৌড়ে যায় গোসিয়ক, আর তার মাথার উপর পড়ে যায় সম্পূর্ণ আটা, যেটা দেখে বেকারি মালিক তার ছেলেকে অনেক বকাঝকা করতে থাকে। এইসব সিন দেখে ইউরেনের মনে পড়ে যায় তার ছোট বোনের কথা। অতীতে তারা দুই বোন একটা রেস্টুরেন্টে কাজ করে, আর সেই মালিক তার বোনের উপর অনেক বকাঝকা করতেছিল। সে সঠিকভাবে কাজ না করার কারণে সে মালিকের কাছে অনেক ক্ষমা চাওয়ার পর তাদেরকে বের করে দেওয়া হয় সেই রেস্টুরেন্ট থেকে। বর্তমান সময়ে একইভাবে সেই বেকারির ছেলেটিও পাগলের মতো করতেছিল। তখন সে বেকারির মালিককে বলে এটা অনেক অন্যায় হয়েছে, আমি আপনার উপর কেস করে দিব। তারপর সে প্রতিবন্ধী ছেলের কাছে যায় আর তাকে সান্ত্বনা দিয়ে তাকে ঠান্ডা করে থাকে। তারপর তারা ওখান থেকে চলে যায়। পুলিশ স্টেশনে আসার পর গোসিয়ক এর টিমের মেম্বাররা তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর তারা লোকাস্ট কেস নিয়ে ইনভেস্টিগেশনের ব্যাপারে কথা বলতে থাকে, আর তাদের সব কথায় বসে থেকে শুনতেছিল ইউরিয়ন। অফিসার জাইয়ন সেই সময় বলে সব কস্টিউম ফ্যাক্টরিতে আমরা ইনভেস্টিগেশন করেছি, কোথাও তারা ফ্যাক্টরি থেকে কোনো প্রোডাক্ট বাই করেনি। অফিসার কাংসু সে সময় বলে যদি তারা কস্টিউম না কিনে থাকে তাহলে কি তারা নিজেরা তৈরি করেছে। আরো তারা কথা বলতে থাকে যদি স্কিল ভালো থাকে তাহলে তারা সবকিছু তৈরি করতে পারবে। তাদের কথা শুনে গোসিয়ক বুঝতে পারে পুলিশ কমিশনারের ওয়ালেট কস্টিউম পরে যারা চুরি করেছিল তারা কোনো ফ্যাক্টরিতে কস্টিউম বানায়নি বা বায়ও করেনি, তারা আসলে এটা চুরি করে নিয়ে এসেছে, যার কারণে কোনো হিস্ট্রি নেই কোনো ফ্যাক্টরিতে। যাদের কাছে এই কস্টিউমগুলো আছে তাদের কাছ থেকে তারা চুরি করে। বাকি অফিসাররা তখন বুঝতে পারে। তারপর তারা যেসব ব্যক্তিদের কাছে কস্টিউম আছে তাদেরকে সবাই ফোন দিতে থাকে। অপরদিকে তাদের সব কথা শুনে ইউরিয়ন অফিস রুম থেকে বের হয়ে যাওয়ার নাটক করতে থাকে। সেই সময় অফিসার জাইয়ন খুঁজে পায় একজন ব্যক্তির কস্টিউম চুরি হয়েছে। গোসিয়ক তার টিমের সদস্যকে বলে সিসি ক্যামেরা ফুটেজ 1 মাস আগের গুলো চেক করার জন্য, আর সে অফিস থেকে বের হয়ে যায় ইনভেস্টিগেশন করার জন্য। এ পাশে বেকারি মালিক তার প্রতিবন্ধী ছেলেকে রেখে কিছু সময়ের জন্য বাইরে যায়। তারপর সেখানে একটা মহিলা চলে আসে আর তার কাছে প্রতিবন্ধী ছেলেটিকে দেখে সে হাসতে থাকে। আর এ পাশে তার বাবা ব্যাংক থেকে টাকা তুলতেছিল নতুন বেকারি শপের জন্য। তারপর সে তার বেকারি শপে আসলে দেখতে পায় তার ছেলেটি ওখানে নেই। আশেপাশে খুঁজে দেয় কিন্তু কোথাও খুঁজে পায় না। অপরদিকে মেট্রো টানেলের চোররা তারা মজা করতে থাকে আর বলতে থাকে অফিসাররা আমাদের পিছনে লেগেছে, এখন থেকে আরো বেশি মজা হবে। তাদের এক সদস্য বলে ওখানে যাওয়া অনেক বড় রিস্ক হয়ে যাবে। তাদের যে লিডার সে বলে পুলিশ স্টেশনের সম্পূর্ণ শিডিউল তুমি খুঁজে বের করো। এ পাশে গোসিয়ক পুলিশ স্টেশনে এসে বলে সিসি ক্যামেরা ফুটেজের মধ্যে যে কস্টিউম চুরি করেছে তার চেহারা দেখা গিয়েছে। ইউরিয়ন তার কাছে এসে বলে আমাকেও তাহলে তার চেহারাটা দেখাও। গোসিয়ক বলে অনেকক্ষণ আগেই তোমার ডিউটি শেষ হয়ে গিয়েছে, তারপর তুমি এখানে কি করতেছো। তারপর সবাই মিলে সিসি ক্যামেরা ফুটেজ দেখতে থাকে কিভাবে তারা কস্টিউম চুরি করেছে, আর এই 3 চোরের ফেস সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছিল। এ পাশে চোররাও পুলিশ স্টেশনের দিকে তারা আসতেছিল। তারা সবাই মেট্রো ট্রেনের ভিতর ঢোকে, আবারও চুরি করা শুরু করে দেয়। এক এক করে তারা ব্যাগে চুরি করতে থাকে আর সামনের দিকে যেতে থাকে। তারা মজা করতে থাকে। এ পাশে পুলিশ স্টেশনে রিপোর্ট আসে ট্রেনের ভেতর অনেকগুলো ওয়ালেট ও মোবাইল ফোন চুরি হয়েছে। সেই সময় পুলিশ স্টেশনে অনেক ভিকটিমরা চলে আসে রিপোর্ট করার জন্য। তাদের জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। তারপর সবাইকে বসতে বলে এবং 14 যে সিসি ক্যামেরা ফুটেজ আছে সেটা প্রিন্ট করতে বলে গোসিয়ক। সেই সময় আমরা দেখতে পাই অফিসার কাংসু প্রথমবার যে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে তার মোবাইল ফোনটিও চুরি হয়ে গিয়েছে। সেও সেই পুলিশ স্টেশনে থাকে কিন্তু কেউ কাউকে চিনে না। সে তার গার্লফ্রেন্ডকে কল দিতে থাকে কিন্তু কেউ ধরে না, আসলে সে তো সামনে আছে। অপরদিকে অফিসার পুলিশ কমিশনারকে এসে রিপোর্ট করে যে মেট্রো স্টেশনে বেশিরভাগ প্যাসেঞ্জারের ওয়ালেট ও মোবাইল চুরি করেছে লোকাস। আরো বলে যাদের জিনিসপত্র চুরি হয়েছে সবাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিতে, নিউজে সবকিছু দেখানো হচ্ছে। তার কথা শুনে পুলিশ কমিশনারের মাথা আরো বেশি গরম হয়ে যায়। অফিসার আরো তাকে বলে এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে গোসিয়ক, কারণ সে লোকাস্টের কেসের দায়িত্বে আছে। সে কোনোভাবে কোনো কাজ ঠিক মতো করেনি, তাই তাকে সাসপেন্ড করে যেন দেওয়া হয়। আসলে সে তার প্রতিশোধ নেওয়ার জন্য কমিশনের কাছে এই ধরনের কথা বলে। কমিশনার উল্টো তাকে ধমক দিয়ে বলে আমাকে শেখাতে হবে না কি করতে হবে, তাই তুমি চুপচাপ থাকো, এখন আমি দেখব তারা কিভাবে এই কেসটি সমাধান করে। কমিশনার রুম থেকে বের হয়ে অফিসার চিফ হামেরিকে বলে তোমরা এখন কমিশনার কাছে যেও না, তার মোড় এখন মোটেও ঠিক নেই। হামেরি বলে কেন স্যার কি হয়েছে। তখন তাকে বলে মেট্রো স্টেশনে লোকাস্ট অর্ধেকেরও বেশি প্যাসেঞ্জারের মোবাইল ওয়ালেট চুরি করে নিয়ে গিয়েছে। গোসিয়ক যদি সে তার ঠিক মতো কাজ করতো তাহলে এই ধরনের ঘটনা কখনোই হতো না, তাই আমি কমিশনারকে বলেছি তাকে যেন তাড়াতাড়ি সাসপেন্ড করে দেওয়া হয়। তার কথা শুনে হামেরি অনেক বেশি রেগে যায়। তারপর সে ওখান থেকে চলে যায়। তারপর সে রেগে
গোসিওকে ফোন দিয়ে বলে তুমি কিভাবে কাজ করতেছো যে অফিসে তোমাকে সাসপেন্ড করার কথা চিন্তা ভাবনা করতেছে। এর কথা শুনে সে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর ভিকটিমের কেস ফাইল নেওয়ার সময় চোরদের ছবি দেখালে পাশে থেকে মেয়েটা বলে আমি তাদেরকে মেট্রো স্টেশনের ভিতর দেখেছি, আমি জানি তারা কোথায় থাকতে পারে। সেই সময় ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই চোররা চুরি করার সময় কথা বলেছিল 3টার সময় এক্সিট গেট 3 নম্বরে তারা থাকবে। সে আরো বলে আমারও 3টার সময় একটা ছেলের সাথে দেখা করার কথা ছিল, আমি তাকে অনলাইনে তার সাথে কথা বলেছি, তাকে কখনো দেখিনি, আর তাকে দেখে মনে হয়েছিল সেই ছেলেটি হয়তোবা, আর ওই ছেলেটি অনেক হ্যান্ডসাম ছিল। সেই সময় অফিসার কাংসু বলে 3টার সময় একটা ছেলের সাথে দেখা করার কথা ছিল অনলাইনে যার সাথে আপনি কথা বলেছেন। তারপর সে অবাক চোখে সামনের দিকে যেতে থাকে। কিছু বলার আগে ওই মেয়েটি বলে ওই ছেলেটি ঠিক আমার টাইপের ছিল, অনেক স্মার্ট ও হ্যান্ডসাম ছিল। তার কথা শুনে বাকিরা সবাই অবাক হয়ে যায় আর পুরো মন ভেঙে যায় অফিসার কাংসু। সে তার পরিচয়টা আর দেয় না। বাকিরা সবাই বুঝতে পারে অফিসার কাংসু অনলাইনে এই মেয়েটির সাথে কথা বলতো। গোসিওক অফিসার কাংসুকে সান্ত্বনা দিয়ে বলে আমি ওই আসামিকে যেভাবে হোক ধরবো। ইউরিয়নও তাকে বলে আমিও তোমাকে যেভাবে হোক সহযোগিতা করব। তাদের কথা শুনে অফিসার কাংসু অনেক বেশি কান্না করতে থাকে। তারপর তারা দুজন পুলিশ স্টেশন থেকে বাইরে আসলে দেখতে পায় বেকারি মালিক সে তার ছেলের নাম ধরে আশেপাশে ডাক দিচ্ছে। তার ছেলেকে সে পাগলের মতো আশেপাশে খুঁজতেছে। তারা দুজন বেকারি মালিকের কাছে গেলে তাদের সে কোনো কিছুই বলে না। সে সময় তার মোবাইলে ফোন আসে। মহিলাটি ফোনে বলে তোমার ছেলে আমার কাছে আছে, আর তুমি যদি তোমার ছেলেকে ফেরত চাও তাহলে $1,00,000 তুমি প্রস্তুত রাখো। তারপর সে ফোন রেখে দেয়। আসলে তার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। অপরদিকে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ থেকে ডিটেকটিভরা চলে আসে বেকারি শপে। কোনো তথ্য সেখানে পাচ্ছিল না। অন্য ডিটেকটিভ এসে বলে আমরা সিসি ক্যামেরা সম্পূর্ণ ফুটেজ দেখেছি, শুধু বেকারি শপের সিসি ক্যামেরা ফুটেজ কোনোভাবে পাওয়া যাচ্ছে না। ইউরিয়ন গোসিওককে বলে আপনি মেট্রো স্টেশনের সম্পূর্ণ জায়গা ভালো করে চিনেন, তাই আমি মনে করি আপনাকে ডিটেকটিভদের সাহায্য করে দেওয়া উচিত। তারপর সে বলে আমি চলে যাচ্ছি, আমাকে লোকাস্টকে যেভাবে হোক ধরতে হবে, তাই তুমি যতক্ষণ পর্যন্ত এদেরকে সহযোগিতা করো। ইউরিয়ন তাকে বোঝানোর চেষ্টা করলে সে বলে এখন আমরা আগের মতো একসাথে কাজ করতে পারবো না। এই কথাগুলো বলে সে ওখান থেকে চলে যায়। অপরদিকে বেকারি শপের মালিককে আবার কিডন্যাপাররা ফোন দেয় আর বলে তুমি কি টাকা সব রেডি করেছো? সে বলে হ্যাঁ আমি সব টাকা রেডি করেছি। এসব সব কথা রেকর্ড হচ্ছিল ডিটেকটিভদের ডিভাইসের মধ্যে। সেই সময় হঠাৎ করে একটা ব্যক্তি বলে সিসি ক্যামেরা ফুটেজ কে নেওয়ার চেষ্টা করেছে। এসব সব কথা শুনে ফেলে কিডন্যাপাররা আর তাকে বলে তুমি পুলিশদেরকেও ডেকে নিয়ে এসেছো, মনে হয় তোমার ছেলেকে তোমার কোনো প্রয়োজন নেই। তারপর সে ফোন কেটে দেয়। সে পুরো শক হয়ে যায়, কারণ পাগলের মতো সে বেকারি কাজ করতে থাকে। ইউরিয়ন এসব দেখে সে পুরো আশ্চর্য হয়ে যায়। সেই সময় অতীতে আমরা দেখতে পাই ইউরিয়ন তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে তার ছোট বোন সাথেই থাকতো। প্রতিবন্ধী হওয়ার কারণে তার বোনকে টানতে টানতে সে পানিতে ফেলে দেয়। তারপর সে তার বয়ফ্রেন্ডের সাথে যেতে চাইলে তার বয়ফ্রেন্ড বলে আমি তোমার সাথে 3বার দেখা করতে এসেছি, প্রত্যেকবারই তুমি তাকে সাথে নিয়ে এসেছো, আর পাগল বোনকে তুমি কেন তোমার সাথে নিয়ে আসো? ইউরিয়ন রেগে তাকে বলে কেউ তোমাকে বলেনি আমার সাথে দেখা করতে, আমার পাগল বোন আমার কাছে সবসময় থাকবে। এই কথাগুলো বলে সে ইমোশনালি তার বোনকে নিয়ে ওখান থেকে চলে যায়। সেই সময় তার বয়ফ্রেন্ড বলে ভালো থেকো, বেকআপ তোমার সাথে। আসলে প্রতিবন্ধী তার বোন থাকার কারণে কখনো কারোর সাথে প্রেম করতে পারেনি। তারপর তারা দুই বোন মেট্রো ট্রেন দিয়ে যাচ্ছিল। সে কখনো অন্যদের মতো স্বাভাবিকভাবে একা জীবনযাপন করতে পারেনি। ইউরিয়ন রেগে গেলে বা মনে কষ্ট পেয়ে তার ছোট বোন তাকে রাগ ভাঙানোর চেষ্টা করলে সে অনেক বেশি রেগে যায় আর তার বোন তাকে বাড়িতে যাওয়ার জন্য টানতে থাকে। পাগলের মতো তার মাথায় সিট উঠে পড়ে আর রেগে সে বলে আমি চাই তুমি সারা জীবনের জন্য কোথাও হারিয়ে যাও। আর তার বোন পাগলামি করতে থাকে। ট্রেনের ভিতরে এই সিনটা অনেক ইমোশনাল হয়ে থাকে আর ট্রেনের ভিতরে সকল প্যাসেঞ্জার তাদের দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপর সে তার ছোট বোনকে ট্রেনের ভিতরে রেখে মেট্রো ট্রেন থেকে বের হয়ে চলে আসে আর তার ছোট বোন ট্রেনের ভিতর থেকে চিৎকার দিয়ে বলতে থাকে দিদি আমাকে নিয়ে যাও, কিন্তু সে তাকে নিয়ে যায় না। আসলে ইউরিয়ন রাগের মাথা সে তার ছোট বোনকে মেট্রো ট্রেনের ভিতর রেখে বের হয়ে এসেছিল। সে সময় আমরা জানতে পারি হামেরি ইনভেস্টিগেশনের সময় তাকে বলেছিল তোমার বোন তো তোমার কাছে বোঝা মনে হতো। অতীতে সে আবার তার বোনের জন্য কান্না করতে করতে থাকে আর বলতে থাকে আমার বোন কোথায় চলে গিয়েছে। সে কান্না করতে থাকে। তারপর সে তার বোনকে খুঁজতে থাকে কিন্তু কোথাও তার বোনকে খুঁজে পায় না। মেট্রো স্টেশনে সে তার বোনকে সব জায়গায় পুরো খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না আর সে কান্না করতে থাকে। সবার কাছে সহযোগিতা চায় তার বোনকে খুঁজে বের করার জন্য। বর্তমান সময়ে বেকারি মালিককে সে সান্ত্বনা দিয়ে বলে আপনি টেনশন করবেন না, আপনার ছেলেকে আমরা খুঁজে বের করব। সে রেগে গিয়ে ইউরিয়নকে বের করে দেয় ওখান থেকে আর সবাইকে বলে এই টাকা আমি অনেক কষ্টে ইনকাম করেছি, যে কোনো কিছু হয়ে যাক না কেন আমি তাদেরকে কোনো অর্থ দিব না, এই অর্থ আমাদের জীবনের থেকে অনেক বেশি দামি। সেই সময় ইউরিয়ন বলে টাকা কি আপনার ছেলের জীবনের থেকেও বেশি দামি? বেকারি মালিক তাকে বলে তুমি কি কখনো এই ধরনের সন্তান মানুষ করেছো? অন্যান্য ডিটেকটিভরা বলে তা
তাহলে আপনার ছেলে যদি মারা যায় আপনার কোনো সমস্যা নেই। সে রেগে গিয়ে বলে, যদি আমার ছেলেকে আমার প্রয়োজন না হয় তাহলে আপনার কি সমস্যা। তারপর সবাইকে বেকারি থেকে বের হয়ে চলে যেতে বলে, ধাক্কা মেরে সবাইকে বের করে দেয়। এপাশে পুলিশ স্টেশনে ভার্সিটি প্রফেসর যে সেক্সুয়াল কেসের কারণে তা থানায় বসে থাকে, সে অফিসার কাংসুর গার্লফ্রেন্ডের দিকে খারাপ নজরে তাকিয়ে থাকে। সেটা সে দেখে তার মাথা পুরো গরম হয়ে যায়। তারপর তার কাছে যায় এবং তার জ্যাকেটটি খুলে তার পা ঢেকে দেয়। সে মেয়েটি বলে, কতক্ষণ লাগবে আমার মোবাইলটি খুঁজে বের করতে? আমার সেখানে একটা ইম্পর্টেন্ট ভিডিও আছে 1 ঘন্টার মতো আজকের কনসার্টের। তার কথা শুনতে পেয়ে ইরিয়ন তার কাছে আসে আর তাকে বলে, তুমি আমার সাথে আসো। তারপর বাইরে কনসার্টের লোকেশনে তাকে নিয়ে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে ভিডিও শুট করেছো? তারপর তাকে দেখে, আমি এখান থেকে ভিডিও শুট করেছি, যেটা সম্পূর্ণ বেকারি শপের দিকে ছিল। ওইখান থেকে ভিডিও শুট করলে বেকারি শপ সম্পূর্ণভাবে দেখা যায়। তখন সে তার মাথায় ভাবতে থাকে, এই অ্যাঙ্গেল থেকে যদি ভিডিও শুট করা হয় অবশ্যই কিডন্যাপের ছবি ও সেখানে উঠে আসে। আর ফোন তো লোকাস্টের কাছে আছে, তাহলে আমাকে সবার আগে লোকাস্টকে ধরতে হবে। এ পাশে লোকাস্টকে ধরার জন্য গোসিও গোপনে এসে ইনভেস্টিগেশন করতেছে লাল টুপি পরাদের নিয়ে। তারপর সে হঠাৎ করে ইউরেনকে দেখতে পেয়ে পুরো চমকে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করতে এসেছো? সে তখন বলে, লোকাস্টকে ধরার পর আমি এখান থেকে চলে যাব। তারপর সে চোরকে দেখতে পেয়ে ইউরিয়ন তাকে ধরার জন্য দৌড় দিতে থাকে। তারা দুইজন মিলে তাকে খুঁজতে থাকে আর চোর তাদেরকে চিনতে পেরে তারপর তাদের কাছ থেকে এড়িয়ে এসে পালিয়ে যেতে সক্ষম হয়ে যায়। সেই সময় তারা দুজন দেখে ফেলে সে ভাগতিছে। সেই সময় গোসিওক তাকে ধরতে যেতে লাগলে তাকে আটকে ধরে ইউরিয়ন আর বলে, সে ট্রেনের ভিতরে ওঠার আগে যদি আমাদের ধরতে হয় তাকে তারা আগে আমাদের পৌঁছাতে হবে। সে তার আইকিউ লেভেল ব্যবহার করে কোন রাস্তা দিয়ে গেলে সবার আগে পৌঁছানো যাবে সেটা সে খুঁজে বের করে ফেলে। তারপর তারা দুজন দুপাশ দিয়ে যেতে থাকে। অবশেষে গোসিওক চোরকে ধরে ফেলে, কিন্তু সেই সময় ইউরিয়ন দৌড়ে তাদের উপর লাফ দিলে আবার চোর পালিয়ে যেতে সক্ষম হয়ে যায়। আবারও দুইজন চোরকে ধরার জন্য দৌড়াতে থাকে। ইউরিয়ন স্কুটি নিয়ে যেতে লাগলে গোসিওক তার স্কুটিতে উঠলে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সে চলে যায়। গোসিওক ট্যাক্সি নিয়ে তখন যেতে থাকে। এপাশে চোর ময়লার গাড়িতে যে ব্যাগগুলো রেখেছিল সেটা খোঁজার জন্য ইউরিয়ন আসে। সে সেখানে অনেক গাড়ি দেখতে পায়, কি করবে সে সেখানে কোনোভাবেই বুঝতে পারতেছিল না। তারপর সে ময়লার ডাস্টবিনের ভিতর খুঁজতে থাকে, যেখানে মোবাইল আছে। এত ময়লা আবর্জনার ভিতর সে কোনোভাবে খুঁজে পায় না, পুরো পাগল হয়ে যায় সে। যেভাবে সে তার বোনকে অতীতে খুঁজে পায়নি, ডাস্টবিনের ভিতর সে তন্ন তন্ন করে খুঁজতে থাকে আর তার মাথায় ব্যথা লেগে ব্লাড পড়তে থাকে আর কান্না করতে থাকে আর খুঁজতে থাকে। আর তার বোনকে খুঁজে না পাওয়া দিনগুলোর কথা মনে পড়ে। তারপর সে কান্না করতে থাকে আর বলতে থাকে, আমারই সব ভুল, যার কারণে এই অবস্থা হয়েছে। আর সে অনেক জোরে জোরে চিৎকার দিয়ে বলতে থাকে, সব আমারই ভুল। আমি আমার সারাটি জীবন আমার ছোট বোনকে দেখাশোনা করেছি, কিন্তু আমার জীবনে সুখ বলতে কোনো কিছু ছিল না। আর সে তার ছোট বোনের কাছে মাপ চাইতে থাকে সেদিন ট্রেনের ভিতর ফেলে রাখা আসার জন্য। এইসব দূর থেকে শুনতেছিল গোসিওক। তার কথা শুনে সে অবাক হয়ে যায়। আসলে সে কি বলতে চাচ্ছে সেও কোনো কিছু বুঝতে পারেনি। ইউরিয়ন গোসিওককে দেখে বলে, আপনি এখানে। তারপর ঘটনাটি পরের এপিসোডে চলে যায়।